নিপা যা ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হলো। স্যার তার পেটের উপর হাত দিয়েছে। স্যারের এমন কাজকর্মে আনইজি লাগছে, কিছু বলতে চেয়েও পারছে না সে। শরীরে যেমন শিহরণ উঠেছে তেমনি নিজের সতীত্ব বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। এতদিন শুধু ড্যাব ড্যাব করে তার দিকে তাকাতো, ভালোবাসার কথা বলতো, যেগুলো সহ্য করা গেলেও আজকে সরাসরি এমন কর্মকাণ্ড সহ্য করার মতো না। স্যার নিপার কানের কাছে গিয়ে ফিসফিস করে বললেন, নিপা, তুমি যে কত সুন্দর তা তুমি নিজেও জানো না। সব থেকে বেশি সুন্দর তোমার চোখ দুটো। তোমার ঠোঁটে যখন হালকা লিপস্টিক দাও তখন মনে হয় তোমার ঠোঁটে হারিয়ে যায়, আর যখন কপালে সবুজ রঙের টিপটা পরো তখন তোমার সৌন্দর্য আরও বেড়ে যায়, আর শাড়িতে তোমাকে পরীর মতো লাগে। শাড়ির প্রশংসা শুনে নিপা বুঝতে পারে নিশ্চয়ই তিনি এখন শারীরিক সম্পর্কের দিকে আহ্বান করবেন, কিন্তু এই শরীরটা শুধু তার স্বামীর জন্যই বরাদ্দ, যে তাকে টোপর পরে বিয়ে করে নিয়ে যাবে, সারাটা জীবন অনেক ভালোবাসবে আর আদর করবে। পেটের উপর থেকে স্যারের হাতটা সরিয়ে ফেললো সে, একটু পিছিয়ে গিয়ে বলল, স্যার, আমার আনইজি লাগছে, দয়া করে আমাকে ছেড়ে দিন। সব স্টাফ চলে গেছে। নিপার কণ্ঠে অনুরোধের ছাপ স্পষ্ট, কিন্তু স্যার তার দিকে এগিয়ে আসতেই হাত জোড়ো করে উঠেছে। দয়া করুন স্যার, আমাকে ছেড়ে দিন, আমাকে এবার বাড়ি ফিরতে হবে, মায়ের ওষুধ খাবার সময় হয়ে গেছে। স্যারের কানে এসব কথা ঢোকে না, তার দৃষ্টি এখন নিপার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে। নিপাকে এক ঝটকায় কাছে টেনে নেয়, এক হাত দিয়ে পিঠটা ধরে রেখে অন্য হাত দিয়ে ওর ঠোঁট দুটো স্পর্শ করে, বলতে থাকে, তোমাকে আমি অনেক ভালোবাসতে চাই নিপা। নিপার হৃৎপিণ্ডটা খুব জোরে চলছে, স্যারের শক্তির কাছ থেকে নিজেকে ছাড়তেই পারছে না। লোকটার গায়ে ভীষণ জোর, উপায়ন্তর না দেখে ঝরঝর করে কেঁদে দেয়। চোখ দিয়ে পানি বের হওয়া দেখতেই স্যার তাকে ছেড়ে দেয়। একটু রাগী ভাব নিয়ে বলে, দিলে তো রোমান্সটা নষ্ট করে। টেবিলে রাখা পানির গ্লাসটা মুখে দিয়ে ঢকঢক করে পুরো গ্লাস সাবার করে দেয়। রুমাল দিয়ে পুরো মুখটা মুছতে মুছতে বলে, যাও ফ্রেশ হয়ে নাও, রাত অনেক হতে চলল, তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসবো। নিপা যাওয়ার জন্য পা বাড়ায়, স্যার পেছন থেকে ফের ডাকে, নিপা। নিপা মুখ ঘোরায়, গাল বেয়ে এখনো পানি ঝরছে। স্যার রুমাল দিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে বলে, তোমার চোখে পানি একদম মানায় না, কখনো কাঁদবে না। নিপা হ্যাঁ বলে মাথা ঝুঁকায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি গাড়িতে ওয়েট করছি তোমার জন্য। দ্রুত পায়ে স্যারের রুম থেকে বের হয় সে। কোনো মতে আজকে নিজেকে বাঁচাতে পেরেছে, কিন্তু কাল বা পরশু কি করবে সে? চাকরিটা চলে গেলে খাবে কি? প্যারালাইজড মায়ের ওষুধ কিনবে কি দিয়ে? ছোট ভাইয়ের স্কুলের বেতন, টিউশন ফি দেবে কিভাবে? অনেকগুলো প্রশ্নই মাথায় ঘুরপাক খায় তার। হুট করে চাকরিটা ছাড়তেও পারছে না। অনেকগুলো জায়গায় ইন্টারভিউ দিলেও সবাই রিজেক্ট করে দিয়েছে, আবার কেউ পরে ডাকার আশ্বাসও দিয়েছে। যতদিন অন্য কোথাও জব হবে না ততদিন এই অফিসেই জব করতে হবে, উপায় নেই। অনেকগুলো প্রশ্ন প্রতিদিনই মাথাচাড়া দেয়। বেশিনে মুখখানা দেখেই চমকে ওঠে সে, শুকিয়ে গেছে। বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, বাড়িতে হয়তো খাবারও শেষ হয়ে গেছে, রান্নাও চাপাতে হবে। ফ্রেশ হয়ে পাশটা হাতে নিয়ে নিচে নামে নিপা। বুকের ভেতর কাঁপুনিটা এখনো আছে। অনিচ্ছা সত্ত্বেও স্যারের গাড়িতে বসে সে। স্যারের গাড়িতে যাওয়ার ইচ্ছা না থাকলেও করার কিছুই নেই, এত রাতে গাড়ি হয়তো পাওয়া যাবে না। নিপাকে পেছনের সিটে বসতে দেখে রোমান সাহেব বলেন, পেছনে কেন, সামনে আসো, আমার পাশে বসো। মাথা নিচু করে সামনেই বসে সে, চুপচাপ থাকে। রোমান সাহেব গাড়ি ছাড়েন, সেই সাথে রোমান্টিক গানও। নিপাকে চুপচাপ দেখে রোমান সাহেব বলেন, চুপ আছো যে, কিছু তো বলো। কি বলবো, বলার মতো কিছুই নেই। নিপা রোমানের প্রশ্নে তবুও চুপচাপ থাকে। ঘড়ির দিকে তাকাতেই চমকে ওঠে, 11:30, অথচ মায়ের ওষুধ খাওয়ার সময় ছিল 10টা। বড্ড দেরি হলো আজ। তোমার বাড়িতে কে কে আছে নিপা? মা, আমি, ছোট ভাই সোহাগ। আমার কথা কিছু জানতে চাইবে না? নিপা না সূচক মাথা ঝাঁকায়। স্মিত হাসে রোমান সাহেব। গানের ভলিউমটা একটু বাড়িয়ে দেয়, বাজতে থাকে, তোমার খোলা হাওয়া লাগিয়ে মনে। এখানে রাখেন, এটাই আমার বাড়ি। ঠিক আছে, গাড়ি দাঁড় করায় রোমান সাহেব। নিপা দ্রুত নেমে যেন হাঁপ ছেড়ে বাঁচে। যাওয়ার সময় মলিন মুখে বলে, ধন্যবাদ স্যার। মুচকি হাসে রোমান সাহেব, কি মনে করে যেন ডাকে, নিপা। নিপা পেছনে ফিরে তাকায়, কোনো কথা বলে না। আমি তোমাকে সত্যিই ভালোবাসতে চাই। স্যারের এমন কথায় ভীষণ রাগ হয় তার। দ্রুত পায়ে ঘরের দিকে পা বাড়ায়। রোমান সাহেব বাইরেই গাড়ির ভেতর বসে থেকে বাড়ির পথ ধরে। যদি 1 কাপ চা খেতে ডাকতো তাহলে হয়তো মন্দ হতো না। মেয়ে কি হাসেন তিনি। পাঁচটা টেবিলে রেখে 4 পাখার ফ্যানটা চালিয়ে দেয় নিপা। খুব ক্লান্ত লাগছে নিজেকে। মাথা এলিয়ে দেয় বালিশটায়। কিছুক্ষণের জন্য ভুলে যায় মা আর সোহাগ না খেয়ে আছে। মাকে ওষুধ খাওয়ানোই হয়নি। চোখ লেগে আসে তার। হঠাৎ কার যেন স্পর্শে ঘুম ভেঙে যায়। সোহাগ, বুবু ক্ষুধা পাইছে,
ক্ষুধার কথা শুনে ঝটপট বিছানা ছেড়ে রান্নাঘরে ছোটে। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই ভাত বসিয়ে দেয় রাইস কুকারে। সবজি কাটতে থাকে। সোহাগের চোখে ঘুম ঢুলু ঢুলু। রান্নার ফাঁকে মাকে একবার দেখে আসে নিপা। মা ঘুমিয়েছ? অভুক্ত রাহিলা চোখ মেলে তাকায়। মেকি হেসে বলে, না মা, আজ দেরি হলো যে। মাকে কিভাবে সত্যিটা বলে দেবে সে? কি দরকার মাকে চিন্তায় ফেলা? সমস্যাটা তাকেই সমাধান করতে হবে। জীবনটা তো তারই। তুমি একটু জেগে থাকো, আমি রান্না বসিয়েছি বলেই নিপা ঘর থেকে বের হয়। রাহিলা বেগম নীরবে অশ্রুকণা ফেলতে থাকে। যে বয়সে মেয়েরা একটু আনন্দ ফুর্তি আর পড়াশোনায় মত্ত থাকে, সেই বয়সেই লেখাপড়ার পাশাপাশি সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। সোহাগ ভাই আমার, ঘুমাস না, ভাত হলে বলবো। সোহাগ বুবুর পাশে বসে থাকে। পেটটা ক্ষুধার সামনে এঁচোঁচো করছে। তার নিজেরও খুঁজে ক্ষুধা পেয়েছে, সেটা কার কাছে প্রকাশ করবে? নিজের চিন্তা আপাতত সে করে না। সব চিন্তা এখন এই ছোট্ট পরিবারটিকে নিয়ে। রান্না হলে মাকে খাইয়ে সোহাগকে খেতে দেয় সে। ওষুধটাও মায়ের মুখে তুলে দেয়। তারপর নিজে খেয়ে বিছানায় নিজেকে সরপত করে। সারাদিনের সমস্ত ক্লান্তি ঘিরে ধরেছে যেন। নোমান সাহেবের কথাগুলো বারবার ভাবাচ্ছে। এমন কথা ভাবতেই ফোনটা বেজে ওঠে। এত রাতে নোমান সাহেব কেন ফোন দেবে? কি কারণ থাকতে পারে? লোকটা ভারী বিরক্ত করছে। কবে যে এই দশা থেকে মুক্তি মিলবে কে জানে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা তোলে। হ্যালো। ওপাশ থেকে আওয়াজ আসলো, ঘুমিয়েছো তুমি? নিপা বিরক্ত হয়ে বলে, স্যার, রাত 1টা পার হয়ে গেছে, এখন অন্য কিছু করার সময়? ঠিক তো, তোমার কথা খুব মনে পড়ছিল তাই ফোন দিলাম। স্যার, আপনি জরুরি কিছু বললে বলুন, না হলে ফোনটা রাখুন, খুব টায়ার্ড লাগছে, ভোরে আবার উঠতে হবে। ঠিক আছে নিপা, তুমি ঘুমাও বলেই ফোনটা কেটে দেয় নোমান সাহেব। ফোনটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে সে। মনে মনে খুব রাগ হয় তার। ইচ্ছে হয় ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলতে, যাতে কেউ তাকে আর বিরক্ত করতে না পারে। কিন্তু সেটা সম্ভব নয়। অফিস থেকে বা কলেজ থেকে যে কোনো সময় ফোন আসতে পারে। অগত্যা ফোনটা বালিশের পাশে রেখে চোখ বুজে ঘুমাবার চেষ্টা করে। চোখ বোঝার সাথে নানান চিন্তা মাথায় ঘিরে বসে। সামনে সবই অন্ধকার দেখে। সামান্য বেতনের চাকরি, সংসারে 3 জন মানুষ, প্যারালাইজড মায়ের ওষুধ, ভাইয়ের পড়াশোনা, নিজের পড়াশোনা, আর কত খরচ। এই সামান্য বেতনে যেন কুলোতে পারছে না। একটা দীর্ঘশ্বাস বের হয়, মুখটা শুকিয়ে যায়। এত দায়িত্বের মাঝে অতুল গহরে দিন দিন তলিয়ে যাচ্ছে সে। ঘুম আসে না তার। অফিস থেকে ফিরেই মিনিট 20-এর জন্য ঘুমিয়ে গিয়েছিল। সে ঘুমটাই মনে হয় যথেষ্ট হয়েছে। তা না হলে এত ক্লান্তির মাঝে ঘুম কেন আসবে না? বিছানার দিক বারবার পরিবর্তন করেও লাভ হয় না। বিছানার উপরে উঠে বসে। ডিম লাইটটা অন করে বাথরুম থেকে সোজা মায়ের ঘর। মা অঘরে ঘুমোচ্ছেন। নিঃশব্দে একটা চেয়ার টেনে মায়ের পাশে বসে। মায়ের মায়াবী মুখখানার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। গত 2 বছর হলো মা বিছানায় শয্যাশায়ী, উঠতে পর্যন্ত পারেন না। মাঝে মাঝে নিঃশব্দে মায়ের চোখের জল তার দৃষ্টিগোচর হয়। মা বেরোতে চায়, জানালার পাশে বসে অশান্ত পৃথিবীটাকে দেখতে চায়, কিন্তু হয় না। নিপা ভেবেছিল এবার কোনোভাবে যদি কিছু টাকা ম্যানেজ করা যেত, তবে মায়ের জন্য একটা হুইল চেয়ার সে কিনবে। মা ইচ্ছে হলেই জানালার পাশে বসে থাকবে। তখন আর একঘেয়েমি লাগবে না। তাদের বড় করতে কত কষ্ট করেছে এই জননী, তার ইয়াত্তা নেই। এখন তার দেখভাল করা তারই দায়িত্ব। বড় ভাই থাকলে হয়তো তারই কাঁধে পড়তো। যেহেতু তার কোনো অবকাশ নেই, সেহেতু সেই এখন রাহিলা বেগমের বড় ছেলে। এসব ভাবতে ভাবতে ঘড়ির কাঁটার ঢং ঢং শব্দে ঘোর কাটে নিপার। 3টা বেজে গেছে। মায়ের পাশ থেকে উঠে ছোট ভাইটার ঘরে উঁকি দেয়। ভাইটারও চাহিদা ঠিক মতো পূরণ করা হয় না। এতটুকু ছেলে এই বয়সে সবটাই বোঝে। সংসারে টানাপোড়নের কথাটা মাথায় রেখে আবদার করে। এই তো সেদিন বুবুর গলা জড়িয়ে ধরে বলে ওঠে, বুবু। নিপা তখন হেসেছিল। ছোট ভাইটার এই ডাকটাই তার হৃদয়কে আন্দোলিত করে, প্রশান্তি এনে দেয়। বিনিময়ে কোনো কিছুই দিতে পারে না। কি রে সোনা, কিছু বলবি? বুবু অভয় দেওয়া সত্ত্বেও কাঁচুমাচু করতে থাকে সে। মায়ের সামনে আবদার করা বোকামি। নিশ্চয়ই মা তার আবদারের বিরোধিতা করবেন। বুবু, স্কুলে পিকনিক, সব বন্ধুরাই অ্যাটেন্ড করবে, আমারও। সোহাগের কথা শেষ না হতেই রাহেলা বেগম সত্যি সত্যিই রেগে ওঠেন। একটু রাগ দেখিয়ে বলেন, ওসব পিকনিকে আমাদের কাজ নেই। বাড়িতে খাচ্ছিস, তবু পিকনিক করা লাগবে কেন? সোহাগ তখন মাথা নিচু করে বসেছিল। মন খারাপ করে কিছুক্ষণ পর বলেছিল, বুবু, আমি তো শুধু জানতে চেয়েছিলাম অ্যাটেন্ড করব কিনা। তুই হ্যাঁ বললে করব, না হলে না। নিপা তখন হেসে বলেছিল, কত টাকা সোনা? 150 টাকা বুবু। ঠিক আছে ভাই, কাল নিয়ে যাস। কেমন, এবার খুশি তো? খুব খুশি হয়ে বুবুর গালে একটা চুমু খেয়েছিল সে। রাহেলা বেগম বলেই যাচ্ছিল, একদিনের বাজারের টাকা নষ্ট করার কি দরকার মা? জবাবে নিপা বলেছিল, থাক না মা, একদিন হয় ভর্তা ভাত খাবো, তবুও ও আনন্দে থাক। কিছুই তো দিতে পারি না ওকে। এ কথা শোনার পর রাহেলা বেগমের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে।
মেয়েটা সবাইকে নিয়ে কত ভাবে, এ কথা মনে হতেই দু চোখ বেয়ে ঝরঝর করে কেঁদে দেয় নিপা। ওড়না দিয়ে চোখটা মুছে নেয়। সোহাগের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে গালে একটা চুমু খেয়ে ঘর থেকে বের হয়ে আসে। এখন নিশ্চয়ই আর চোখে ঘুম আসবে না, সেই জন্য অজু করে আহাজুদের বসে নিপা। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে নানান অভিযোগ পেশ করতে থাকে। এই সংসার টিকিয়ে রাখতে তার সাহায্য কামনা করে। হুজুর সাহেব বলেছিলেন এই সময় নাকি কারো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, সৃষ্টিকর্তা নিজেই বান্দাদের আহ্বান করে, তার কাছে সাহায্য চাওয়ার জন্য বলে। নিপা তাই করে, অনেক কিছুই চায়। সংসার ভালো রাখার জন্য তার ভরসা কামনা করে। দূরের এক মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে। ফজরের নামাজটা আদায় করে ফ্যানটা ছেড়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। নির্ঘুম রাত কাটার কষ্ট অনেক দিনই টের পেয়েছে সে। প্রথম প্রথম একটু কষ্ট হলেও এখন আর তেমন হয় না, শুয়ে গেছে সবটা। একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার পাশে চেয়ার টেনে বসে। আলো ফুটতে শুরু করেছে। নামাজ পড়ার পর আর ক্লান্তি লাগে না তার, ফ্রেশ লাগে নিজেকে। শরীরে অদ্ভুত রকমের শক্তি ফিরে পায়। বাইরে দু একটা লোকেরও চলাচল শুরু হয়ে গেছে। হয়তো এইভাবেই বাড়তে বাড়তে প্রতিদিনকার মতো জনসমাগমে পরিণত হবে। লোকেরা নিজ নিজ কর্মস্থল বা গন্তব্যে পৌঁছানোর জন্য ছোটাছুটি করবে। বাসার কাজ সেরে মাকে খাইয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নিপা। সোহাগ সকাল সকাল প্রাইভেট পড়ে ওদিক দিয়েই স্কুলে যায়। সারাদিন রাহেলা বেগম ঘরেই শুয়ে থাকে। টিভির রিমোটটা তার পাশেই দেওয়া থাকে। ইচ্ছে হলেও অন করে না, ভালো লাগে না তার। খুব একঘেয়ামি লাগলে অন করেন। অফিসে যাওয়ার জন্য বাস ধরে নিপা। মনে মনে ভাবে বেতন বাড়ানোর জন্য একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, যদিও গ্র্যান্টেড হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ চাকরিতে জয়েন হওয়ার 6টা মাস হয়েছে মাত্র। 1 বছর হলেও একটা কথা ছিল। তবুও ট্রাই করতে চায় সে, যদি হয়ে যায় সেই আশায়। কারণ অফিসের সব কাজই সে খুব মনোযোগ দিয়ে করে। প্রশংসাও পেয়েছে বেশ কয়েকবার। অফিসের পিয়ন মামুন ভাই এসে বলে, নিপা ম্যাডাম, স্যার আপনাকে ডেকেছেন। নিপা ফাইল থেকে মুখ তুলে মামুন ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আপনি যান, আমি আসছি। এই কয়দিনে স্যার কয়েকবার তার কাছাকাছি আসার ব্যর্থ চেষ্টা করেছে। নোমান সাহেব বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিলে শারীরিক সম্পর্কের জন্য কখনো জোরাজুরি করেননি। চাকরি বাঁচার তাগিদে নিপাই কখনো কথা বলেনি। এইভাবে প্রায়ই মামুন ভাই ডাকতে আসে। উপায়ন্তর না দেখে যেতে হয় তাকে। স্যার আসবো? পিসি থেকে মাথা তুলে দেখে নিপা। নোমান সাহেব তাকে বসতে বলে। নিপা বসে। স্যার হয়তো কিছুক্ষণের মধ্যে তার পাশে এসে বসবে, তারপর অনেক কথাই বলবে। তুমি বেতন বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলে? নিপা উত্তর দেয়, জি স্যার। বেতনটা বাড়লে খুব খুশি হতাম। যা বেতন পাই তাতে সংসার চালানো কষ্টকর হয়। দেখো, তুমি জয়েন করেছো 6 মাস। আমাদের এমন কোনো নিয়ম নেই যে 1 বছরের আগে বেতন বাড়ানোর। আমি এটা পারবো না, এটা নিয়ম বিরুদ্ধ হবে। মনটা খারাপ হয় নিপার। চেয়ার থেকে নিজের ডেস্কের উদ্দেশ্যে পা বাড়ায়। স্যার ফের ডাকে, নিপা। নিপা পেছনে ফিরে তাকায়, দাঁড়িয়ে পড়ে। আশায় বুক বাঁধে। নোমান সাহেব চেয়ার থেকে উঠে নিপার সামনে এসে দাঁড়ায়। খুব বেশি চমকে ওঠে না সে, এরকম প্রায়ই হয়। নিপার হাতটা ধরে বলে, তুমি চাইলে আমি তোমাকে অন্যভাবে সাহায্য করতে পারি, আর আমি সেটা চাই। সুযোগ দেবে? নিপা এবার অবাক হয়। কেন সাহায্য করতে চান তিনি? কী কারণে সাহায্য করবেন? প্রতিদানে তিনি কি চান? বারবার তিনি তাকে কেন বিরক্ত করছেন? নিপা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি চান আপনি? নিপার টেনশন দেখে হো হো করে হেসে ওঠে নোমান সাহেব। পানির গ্লাসটা নিপার সামনে ধরে বলে, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, নাও পানি খাও। গ্লাসটা হাতে নিয়ে আর চোখে ওর দিকে তাকায়। তারপর ঢকঢক করে অর্ধেক গ্লাস পানি খেয়ে বাকিটা টেবিলের উপর রাখে। অর্ধেক পানির গ্লাসটা মুখে দিয়ে ঢকঢক করে খেয়ে নেন নোমান সাহেব। স্যারের এমন ব্যবহারে কি বলবে ভেবে পায় না নিপা, শুধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। নোমান সাহেব নিপার এমন তাকানো দেখে হেসে ফেলে। তারপর বলে, এটা কি জানো? মাথা ঝাঁকিয়ে না বলে জবাব দেয় নিপা। নোমান সাহেব বলে, আমি তোমাকে বাসায় ড্রপ করে দেব, তখনই সব বলবো। এখন কাজ করো। নিপার মনে মনে চিন্তা বাড়তেই থাকলো। কি বলতে চান স্যার? এসবের মানে কি? কি হচ্ছে এইসব? দ্রুত পায়ে নিজের ডেস্কের দিকে এগিয়ে যায় সে। কাজে একদম মন বসাতে পারছিল না নিপা। চুপচাপ ফাইলগুলো নাড়াচাড়া করছিল। মাথাটা হালকা ব্যথাও করছিল। কয়েকদিন ধরে খুব বেশি স্ট্রেস হয়ে যাচ্ছে কি না। 1 কাপ চা খেলে মন্দে হয় না। টেবিলের উপরে রাখা বেলটা বাজায়। গত 6 মাসে একটা দিনও এই বেলটা বাজাতে হয়নি। নিয়মিত একবেলা চা পেয়েছে, কিন্তু আজ আরেক কাপ চায়ের ভীষণ প্রয়োজন। আপা ডেকেছেন? মাহবুব মিয়ার দিকে তাকায় সে।
মহব্বত ভাই, আরেক কাপ চা দিতে পারবেন? মাথাটা বড্ড ধরেছে। হাস্যোজ্জ্বল মুখে মোহাম্মদ মিয়া বলে, আচ্ছা আপা, আমি আনছি। মহব্বত ভাই চা আনার জন্য চলে গেল। নিপা চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে কিছু একটা ভাবার চেষ্টা করে। চোখটা ঝাপসা হয়ে আসে, চোখের কোণে পানিও জমে যায়। রুমাল দিয়ে মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। হঠাৎ করেই ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখে স্যারের নামটা ভাসছে। অনিচ্ছা সত্ত্বেও ধরতে হয়। জি বলেন। ওপাশ থেকে মিষ্টি একটা আওয়াজ শোনা যায়। তোমাকে এখনও এত টেন্স লাগছে কেন? তেমন কোনো ব্যাপার নয়, শরীর খারাপ থাকলে বাসায় চলে যাও। আমি ঠিক আছি স্যার, আপাতত কাজে মন দাও, আমার জন্য অপেক্ষা করো। নিপা আর কোনো কথা বলে না। লাইনটা কেটে যায়। স্যারের ঘরে সিসিটিভি অন আছে। কোন এমপ্লয়ি কী করছে সবটা তাকে অবজারভেশন করতে হয়। সেখান থেকেই হয়তো দেখেছে সে আনমনা। মহব্বত ভাই চা নিয়ে আসে। আপা চা। ধন্যবাদ মহব্বত ভাই। চায়ের কাপে চুমুক দেয় নিপা। মহব্বত ভাই অনেক সুন্দর চা বানায়। প্রতিদিনই তার চায়ের কাপে চুমুক দিয়েই কাজ শুরু হয়। কাজের আজ চাপ নেই বলেই অনেকটা রিল্যাক্সে থাকতে চায় সে। কাজ নেই বললে ভুল হবে, যে কাজ আছে তার বেশি অর্ধেকই শেষ। খুব দ্রুত কাজ জমা দিতে হবে, তার কোনো তাড়া নেই। এখন চলে গেলেও ছুটি পেতে কোনো অসুবিধে হবে না। কিন্তু অফিসের নিয়ম বলেও তো একটা কথা আছে। আগেভাগে অফিস থেকে বের হয়ে গেলে অনেকেই অনেক কথা বলতে পারে। তাছাড়া এখন বাড়ি ফিরে কাজ নেই। মাকে একটা ফোন করা দরকার। মায়ের বালিশের পাশেই ফোনটা রাখা। নিশ্চয়ই ফোন ধরতে তার কোনো অসুবিধে হবে না। মা। হ্যাঁ মা। সোহাগ ফিরেছে? হ্যাঁ মা, ফিরেছে। তোমাকে খাবার দিয়েছে? হ্যাঁ মা, দুজনে একসাথে খেয়েছি। এখন খেলতে গেছে মনে হয়। ঠিক আছে মা, তুই কখন ফিরবি? ঠিক সময়ে ফিরবো মা, তুমি টেনশন করো না, শুয়ে থাকো। না হলে সোহাগ ফিরলে তাকে বলো বালিশ উঁচু করে দেবে। তুমি বসে থাকো। মায়ের সাথে এই কথা বলেই ফোনটা কেটে দেয় নিপা। নিপা এদিকে যেমন মায়ের সংসারের চিন্তা করে, ঠিক তেমনি রাহেলা বেগম তার অভাগী মেয়ের চিন্তায় মগ্ন থাকে। দুজনের চিন্তার প্রকৃতি একই রকম। অফিস আওয়ার শেষ করে এমপ্লয়িরা বাড়িতে ফিরতে শুরু করে। নিপা মনমরা হয়ে বসে থাকে। দুজন এমপ্লয়ি কথা বলতে থাকে, যা নিপার কানে এসে পৌঁছায়। কিরে জানিস, রোমান স্যারের সাথে নিপার হেব্বি চলছে, তাই নাকি? জানতাম না তো। তুই জানবি কি করে? আমিই জানতাম না, দুদিন হলে শুনেছি। দেখছিস না, সবাই চলে যাওয়ার পরও বসে আছে। সম্ভবত স্যারের গাড়িতে যাবে। স্যারের তো বউ আছে, একটা সন্তানও আছে। এইসব মানুষেরা মেয়ের দুর্বলতার সুযোগ নেয়, তারপর অনেক কিছুই করে। নিজের স্বাদ মেটানোর পর ছুঁড়ে ফেলে দেয়। এসব বলিস না, স্যার শুনলে চাকরি আর থাকবে না। চুপচাপ থাকাই ভালো। ঠিকই বলেছিস, চল। চল। এমপ্লয়ি দুজন হাসতে হাসতে চলে যায়। সবটাই নিপার কানে পৌঁছায়। এসব শুনে তার চোখে পানি চলে আসে। কয়েক ফোঁটা পানি টেবিলে স্পর্শ করে। এমন সময় নিঝুম তার পাশে বসে। চোখের পানি মুছে মেকি হাসার চেষ্টা করে। এই অফিসে নিঝুম মেয়েটার সাথে তার ঢের সখ্যতা। মেয়েটা অনেক ভালো, নিপাকে বোঝে। সবাই অনেক কথাই বলা বলি করছে নিপা। নিপার হাত দুটো ধরে সে। শুনলাম, কতটা সত্যি আমাকে বল। নিপার চোখের পানি বাদ মানে না, ঝরঝর করে কেঁদে দেয়। নিঝুমকে কি বলবে বুঝতে পারে না সে। স্যারের সাথে সম্পর্কটা কি সেটা সে নিজেও বুঝতে পারেনি। এই সম্পর্কের নাম কি, কি বলবে নিঝুমকে? কাঁদিস না, বল আমাকে। আমি কিছুই বুঝতে পারছি না নিঝুম। স্যার আমার সাথে টাইম পাস করেন, ভালোবাসার কথা বলেন, আমার শরীরের অনেক স্থান স্পর্শ করেন, কিন্তু শারীরিক সম্পর্কে আসেন না, শুধু মিষ্টি মিষ্টি কথা বলেন। আমি এখনো বুঝতে পারিনি কি বলবো এটাকে। আমি বলি কি, তুই চাকরিটা ছেড়ে দে, অন্য কোথাও জয়েন কর। তুই হয়তো জানিস এমনি স্যারের সংসার আছে, তার বউ আছে, একটা বাচ্চাও আছে। তোর সাথে খেলা করছেন শুধু। চাকরি কোথায় পাবো বল? চাকরিটা ছেড়ে দিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো আমি? তুই তো জানিস আমার সম্পর্কে। এই বেতন দিয়ে টানাটানি করে সংসারটা চালাচ্ছি। ছেড়ে দিলে কি করব আমি? নিপার চোখ পানিতে ছলছল করে ওঠে। নিঝুম আর কোনো কথা বলে না, নিপাকে অভয় দেয়। নিপার সাথে কথোপকথন স্যার হয়তো সিসিটিভিতে দেখেছেন। আর কোনো কথা বলে না সে। নিপার চোখের পানি মুছে দিয়ে বলে, থাক, আমাকে বাসায় ফিরতে হবে। ঠিক আছে, যা। নিঝুম চলে গেল। ঘড়িতে দেখে প্রায় 10টা বাজে। স্যার এখনো আসছে না। এদিকে বাড়িতে ফিরতে সময় হয়ে যাচ্ছে। স্যার কি তার সমস্যাটা বোঝে না? কেন তাকে এভাবে বারবার বিরক্ত করছে? কি চায় তার কাছে? কেনই বা এত টেক কেয়ার? স্যার যা চায় তা স্পষ্ট করে কেন বলছে না?
সত্যিকারের ভালোবাসা নাকি তার দেহ? কিছুক্ষণ পর তাড়াহুড়ো করে আসে রোমান সাহেব। নিপা চলো, একটু দেরি হয়ে গেল। নিপা কোনো কথা না বলে সিঁড়ি দিয়ে নামতে থাকে। রোমান সাহেব নিপার হাত ধরে। নিপার অস্বস্তিতে ভোগে, কিন্তু কিছু বলতে পারে না। চুপচাপ স্যারের সঙ্গ দেয়। স্যারের মুখের হাসি দেখে মনে হয় না তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করছেন, তবে সরলতার ভেতরে কালপিট লুকিয়ে থাকলে সেটা ভিন্ন কথা। নিপা গাড়িতে বসে স্যারের পাশে। রোমান সাহেব গাড়ি স্টার্ট দেন। এক হাত দিয়ে গাড়ি চালান আর এক হাত দিয়ে তিনি নিপার ডান হাতের উপরে হাত রাখেন। নিপার শরীরে শিহরণ জেগে ওঠে, গা ঘামতে থাকে তার। স্যারের মুখে হাসি লেগেই থাকে। রোমান সাহেব একটা ফাঁকা জায়গায় গাড়ি থামান। নিপাকে নামতে বলে, নিজেও নামে। চারিদিক প্রায় জনমানব শূন্য। মাঝে মাঝে দু একটা কুকুরের ডাক ভেসে আসছে। দূরের বাড়ি বা কর্মস্থল থেকে আলো দেখা যাচ্ছে। রোমান সাহেব যেখানে গাড়ি থামিয়েছেন সেখানেও নিয়নের আলো জ্বলছে। স্পষ্ট না হলেও মোটামুটি স্পষ্ট সবকিছু। নিপার বুকের ভেতরের ধুকপুকানি বেড়ে গেছে। কি বলতে চান স্যার? রোমান সাহেব নিপার পাশে এসে দাঁড়ায়। নিপা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, স্বাভাবিক হতে চায়। নিপা, তোমার সম্পর্কে আমি সবকিছুই জানি, আর তোমার পরিবার সম্পর্কেও। তোমার দরকার টাকার, আর আমার দরকার তোমার মতো একজনের সঙ্গ। স্যারের কথা শুনে খানিকটা ইতস্তত বোধ করে সে। অফিসে তো অনেক মেয়ে আছে, সবাই কত সুন্দরী, স্মার্ট, মার্জিত ভাষী। আপনি তাদের ছেড়ে আমার মতো গেঁয়ো হাবাগোবা একটা মেয়ের সঙ্গ চান কেন? আমি অত সুন্দরীও নই, স্মার্টও নই। আমি সাদামাটা থাকতে পছন্দ করি। নিপার কথায় হো হো করে হেসে ওঠে রোমান সাহেব। নিপার হাতটা খপাত করে ধরে ফেলে। স্যার ইদানিং কারণে অকারণে তার হাত ধরে, যেটা তার পছন্দ না, কিন্তু ভাগ্যের কাছে হেরে যায় সে। কিছুই বলার থাকে না। দেখো নিপা, আমি স্মার্ট, সুন্দরী বা মার্জিতভাষী মেয়েকে চাই না। তোমার মতো একজন মেয়েকে চাই যে আমাকে অনেক ভালোবাসবে, আমাকে তার চোখের আড়াল হতে দেবে না। কিন্তু কেন? আপনি এত বড় কোম্পানির এমডি, এরকম মেয়েকে আপনার পাশে মানাবে না। তাছাড়া শুনেছি আপনার স্ত্রী এডুকেটেড, যথেষ্ট সুন্দরী আর মডার্ন। তবুও কেন? নিপার এমন কথায় মুখটা কালো হয়ে যায় রোমান সাহেবের। কিভাবে তাকে বোঝাবে যে তিনি ভালো নেই? স্বামীরা যা চায় সব স্ত্রী তা দিতে পারে না। তিনিও সেই স্বামীদের একজন, যার স্ত্রী ফাংশন, পার্টি, শপিং নিয়ে সব সময় বিজি থাকে। তার দিকে আর সন্তানের দিকে দেখার মতো সময় তার নেই। একটু ভালোবাসা পাওয়ার কাঙাল রোমান সাহেব। কত জায়গায় যে ভালোবাসাটুকু পাওয়ার মানুষ খুঁজেছে তার ইয়ত্তা নেই। মডার্ন বা স্মার্ট হলে স্ত্রী হওয়া যায় না নিপা। আমার সব আছে, বাড়ি, গাড়ি, চাকর বাকর, স্ত্রী, সন্তান, কিন্তু আমি সুখী নই। আমি আমার স্ত্রীর সাথে থাকি শুধু আমার মেয়েটার দিকে তাকিয়ে। আমার স্ত্রী লিমাকে আমি কবেই ছেড়ে দিতাম, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে তা পারছি না, কারণ আমি চাই না ও কষ্ট পাক। কথাগুলো বলছি আর কাঁদছে রোমান সাহেব। সত্যি তো, টাকা পয়সা বা গাড়ি বাড়িতেই প্রকৃত সুখ নেই। প্রকৃত সুখ সেখানেই যেখানে একটু টুকরো ভালোবাসা থাকবে, যদিও সেখানে টাকা পয়সা বা গাড়ি বাড়ির অভাব থাকে না কেন। এই ভালোবাসার এমন শক্তি যে মানুষকে সে পরিবর্তন করে দিতে পারে, মানুষের জীবনযাত্রাকে পরিবর্তন করতে পারে। এই ভালোবাসার অভাব মানুষ বুঝতে পারলে জীবনকে নরক মনে হয়, একাকী লাগে, ভীষণ একাকী লাগে। স্যারের চোখে পানি দেখে মনটা ভীষণভাবে নাড়া দেয় নিপাকে। কি করবে কিছুই বুঝতে পারে না। চোখের এই পানিই বুঝিয়ে দিচ্ছে মানুষকে কত একাকী। ভালোবাসার অভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তার জন্য কি বা করতে পারে সে? তারও তো পরিবার আছে, সংসার আছে, পরিবারের জন্য ভাবনাও আছে। নিপা কিছু বলবে না? আমি কি বলবো স্যার? তোমার কি কিছুই বলার নেই? আমি কি বা করতে পারি আপনার জন্য? আপনি জানেন আমার পরিবার সম্পর্কে, কত টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয় আমাকে। তার উপর লেখাপড়া কমপ্লিট করার আরেকটা চাপ। আমি নিজেই তো শেষ হয়ে যাচ্ছি স্যার। তুমি কি আমাকে একটুও ভালোবাসতে পারবে না নিপা? বিনিময়ে যা চাইবে তাই পাবে? ভালোবাসা কি এতই ঠুনকো স্যার? তাহলে এই ভালোবাসাকে আমি পূর্ণতা দিয়ে পাকাপোক্ত করতে চাই। স্যারের এই কথাটা ভালো করে বুঝতে পারে না নিপা। ভালোবাসাকে পূর্ণতা দেয় কিভাবে? অবাক হয়ে প্রশ্ন করে, মানে? বুঝলাম না। আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের কথা শুনে মাথাটা চক্কর দিয়ে ওঠে নিপার। হাত দিয়ে কপালটা একটু চেপে ধরে। তাহলে সত্যিই কি স্যার তাকে ব্যবহার করতে চাচ্ছেন? লোকমুখে বড়লোকদের কীর্তিকলাপ সম্পর্কে অবগত সে। অফিসের কলিগদের কথাগুলো এখন মনে পড়ছে। বড়লোকটা মেয়েদের বিয়ের ফাঁদে ফেলে তাদের কুমারিত্ব নষ্ট করে মজা লুটে নেয়।
যখন তাদেরকে ব্যবহার করা শেষ হয়ে যায় তখন ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় ময়লার মতো। তার সাথেও কি এইটাই ঘটতে চলেছে? নিপা, জবাব দাও। আমি তোমাকে আমার ছোট্ট স্ত্রীর মর্যাদা দিতে চাই। তুমি বললে এখনই কাজী অফিসে চলো। না না স্যার, আপনি এসব স্বপ্ন আমাকে দেখাবেন না দয়া করে। আমি গরিব, আমার ছোট্ট পরিবার, তারাই আমার কাছে সব। আপনি এসব আমাকে আর বলবেন না দয়া করে। আমি বাঁচতে চাই স্যার, শান্তিতে একটু বাঁচতে চাই। নিপা, আমাকে তুমি ভালোবাসো না? সত্যিটা বলো, আমার প্রতি কি তোমার কোনো দুর্বলতা নেই? নিপা এক কথায় উত্তর দেয়, না। নিপা না বলেই চুপসে যায়। রোমান সাহেবের প্রতি কি তার আদৌ দুর্বলতা আছে? সত্যি কি তাকে মনে মনে ভালোবাসে? যদি তা না থেকে থাকে তাহলে স্যার এ কথা কোন ইঙ্গিতে বলল? মিথ্যে বলছো তুমি নিপা, আমি জানি আমার প্রতি তোমার ভালোবাসা আছে। যদি না থেকে থাকতো তবে তোমাকে এত বিরক্ত করার কথা সবাইকে তুমি বলতে? তোমার শরীরে স্পর্শ করার কথা, তোমার হাত ধরার কথা তুমি সবাইকে বলে দিতে? আমার মতো খারাপ মানুষকে তুমি সমাজের সামনে সহজেই হেয় করতে পারতে। আমি বিশ্বাস করি না যে তুমি মনে মনে আমাকে ভালোবাসো না। আমি সত্যিই আপনাকে ভালোবাসি না, আমি শুধু আমার পরিবারকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, আমার ছোট ভাই সোহাগকে ভালোবাসি। নিপার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ঠিক আছে, আমাকে ভালোবাসতে হবে না, শুধু তোমার সংস্পর্শে থাকার সুযোগ চাই। দেবে না? রোমান সাহেবের মুখে সারল্যতার ছাপ, কিন্তু এ সারল্যতার পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে নেই তো? আমি বাড়ি যেতে চাই স্যার, অনেকটা দেরি হয়ে গেল। ঠিক আছে, চলো। নিপা গাড়িতে গিয়ে বসে। রোমান সাহেবও গাড়ি ড্রাইভ করার জন্য বসে পড়ে। গাড়ি চলতে থাকে শোঁ শোঁ করে। আজ আর গান চলে না। নিজেকে খুব ফ্রেশ লাগে রোমান সাহেবের। এতদিনের দুঃখের জমানো কথাগুলো আজ বলে দিয়েছে। হয়তো নিপা বিশ্বাস করেনি, সবটা না হলেও কিছুটা বিশ্বাস করলেই তার সার্থকতা। মেয়েটার মায়াবী মুখ বারবার মুগ্ধ করে তাকে। পরিবারের অশান্তির মধ্যে এই মেয়েটার এইটুকু সঙ্গ তার মনকে তৃপ্তি দেয়। সেটা নিপা কি বোঝে না? নাকি বুঝেও না বোঝার ভান করে থাকে সে? হয়তো তার বয়সটা একটু বেশি, তাই বলে বুড়ো হয়ে যাননি। যৌবনের রং এখনো শেষ হয়নি। গত 10ই ডিসেম্বরে 40 পেরিয়ে 41-এ পা দিয়েছেন তিনি। গাড়ি চালানো অবস্থায় নিপার দিকে আর চোখে তাকায়। মিষ্টি করে বলে, তোমার হাতটা একটু দেবে? নিপা স্যারের দিকে তাকায়। কেন? একটু ধরবো। তবে তোমার ইচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও ডান হাতটা বাড়িয়ে দেয় নিপা। আর তো কিছুক্ষণ, তারপর বাড়ি। এতটুকু সময়ের জন্য লোকটা যদি সুখ পায়, শান্তি পায়, তবে তাই হোক। নিপার বাড়ির সামনে গাড়িটা দাঁড় করায় রোমান সাহেব। নিপা নামে, গ্লাসটা নামিয়ে নিপাকে দেখতে থাকে। নিপাও একবার স্যারের দিকে তাকায়, তারপর হাঁটা দেয়। নিপা, এক কাপ চা খেতে ডাকবে না? নিপা ইতস্তত করতে থাকে। কি বলা উচিত তার? এত রাতে বাসায় ডাকাটা কি ঠিক হবে? কি করবে ঠিক বুঝে উঠতে পারে না সে। নিপার কাঁচুমাচু দেখে রোমান সাহেব হেসে ওঠে। হাসি মুখে বলে, এত রাতে কাউকে বাসায় ডাকাটাও সেভ নয়। মজা করলাম। তবে একদিন তোমাকে না বলেই চলে আসবো, সেদিন তোমার হাতের বানানো চা খাবো। এখন ভেতরে যাও, আমি তোমার যাওয়ার পথে কিছুক্ষণ তাকিয়ে থাকতে চাই। নিপা স্যারের একটু কাছে আসে, তারপর বলে, কেন পাগলামি করছেন বলুন তো? নিপার কথা শুনে না হেসে পারে না রোমান সাহেব। এই পাগলামিটুকু ভালোবাসার জন্যই। তোমার সাথে কাটানোর সময়টুকু আমার একাকিত্ব দূর করে। আমাকে ভালোবাসো না, তবে তোমার থেকে দূরে সরিয়েও দিও না। এটা তোমার কাছে আমার অনুরোধ বলতে পারো। এখন যাও, এমনিতেই তোমার দেরি হয়ে গেছে। নিপা হাঁটা দেয়। রোমান সাহেব গাড়ির গ্লাসের বাইরে মুখ বের করে মেয়েটার যাওয়া দেখে। মেয়েটা তাকে একেবারে সরে যেতে বলছে না কেন? এত বিরক্তবোধ করেও তাকে একটু হলেও সঙ্গ দিচ্ছে, নাকি সত্যি সত্যি তার প্রতি ওর দুর্বলতা আছে? তখনকার বলা কথাগুলো মানে তার প্রতি ওর ভালোবাসা না, বা দুর্বলতার কথা বানানো? ওকে এসব বলে সত্যিটা বের করে আনার জন্য। ওর উত্তরে তার কিছুটা হলেও পজিটিভ মনে হয়েছে। কি এমন আছে মেয়েটার মধ্যে যার পরশে তার একাকী জীবনের কিছুটা হলেও পূর্ণতা পাচ্ছে? নিপা সিঁড়িতে ওঠার সময় পেছনে ফিরে তাকায়। মানুষটা এখনও তাকে দেখছে। নিপা তারপর দ্রুত পায়ে ওপরে চলে যায়। রোমান সাহেব গাড়ি ব্যাক করার সময় ঘড়িতে লক্ষ্য করে প্রায় 11টা। দ্রুত গাড়ি চালাতে থাকে। লিমা বাড়িতে না থাকলে মেয়েকে ঘুম পাড়াতে হবে। অবশ্য বেশিরভাগ সময়ই ওকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতে হয়। লিমা বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকে, পার্টিতে ফেরে মধ্যরাত্রিতে। মাঝে মাঝে মাতাল হয়ে ফেরে। মাতাল হয়ে ফিরলেও তার কাছে কোনো কৈফিয়ত চায় না সে। রোমান সাহেবকে এরই মধ্যে তাকে ঘুমোতে হয়, সকালে উঠতে হবে বলে। দুজনের বিছানাই আলাদা।
লিমা এক ঘরে ঘুমোয় তো সে এক ঘরে। একই ছাদের তলায় থাকলেও দুজনের জীবন বেশ বিচিত্রময়। কি করে তার জীবনটা পাল্টে গেল সেটা সে বুঝতেই পারেনি। বড়লোক বাবার মেয়েকে বিয়ে করার ফল এটা। যখন যা খুশি তাই করবে। নিপা ব্যাগটা রেখে মায়ের ঘরে উঁকি দেয়। মা টিভি দেখছেন। রাহেলা বেগম নিপাকে দেখে বলেন, আয় মা। নিপা চুলগুলো বাঁধতে বাঁধতে বলে ওঠে, তুমি টিভি দেখো মা, আমি রান্নাটা বসিয়ে দিই। রাহেলা বেগম বলে ওঠেন, সোহাগ মনে হয় ভাতটা রেঁধে ফেলেছে মা। ভাত রেঁধেছে মানে? নিপা অবাক হয়ে প্রশ্ন করে, রাইস কুকারে তো বসালেই হয়ে যায়, আমিও কে বললাম, ও বসিয়ে দিল, এতক্ষণে মনে হয় হয়ে গেছে। নিপা রান্নাঘরে ছোটে, সত্যি তো ভাত হয়ে গেছে। ফ্ল্যাগটা নামিয়ে রাখে। সোহাগের ঘরে গিয়ে দেখে ও পড়ছে। ওর মাথায় হাত বোলাতেই বলে ওঠে, বুবু তোর খুব ক্ষুধা পেয়েছে? না রে বুবু, মা সহ মুড়ি খেয়েছি। আমার মনে হলো আজও তোমার দেরি হবে। নিজেকে ক্ষমা করতে পারে না নিপা। তার একটু দেরির জন্য মাকে সোহাগকে না খেয়ে থাকতে হয়। কত কষ্টই না পেয়েছে তারা। খাওয়াটা যেন তাড়াতাড়ি হয় সেই জন্য ভাতের কাজটাও এগিয়ে রেখেছে। কি তরকারি করব ভাই? সোহাগ হাস্যোজ্জ্বল মুখে বলে, তোমার যেমন ইচ্ছে বুবু, ডাল আর ভাজি করি, নাহলে ডাল ভর্তা। বুবু, খুব মজা হবে। নিপা সোহাগের কপালে একটা চুমু খেয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সোহাগ ডাকে, বুবু। নিপা পেছনে ফিরে তাকায়। মলিন মুখটাতে হাসি আনার ব্যর্থ চেষ্টা করে। একটা ডিম ভাজবি? তিনজনে ভাগ করে খাবো। নিপা মেকি হাসি বলে, আচ্ছা সোনা। নিপা রান্নাঘরে হাত দ্রুত চালায়। সকলের ক্ষুধা পেয়েছে, তারও পেটটা চোঁচো করছে। রান্না করার সময় ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে স্নেহার নাম ভাসছে। স্নেহা ওর কলেজের বান্ধবী। একসময় অনেক বেশি সখ্যতা থাকলেও এখন সময়ের কাছে হার মেনে তেমনটা আর হয় না। দুইজনেই বাস্তবতার সামনে দাঁড়িয়ে। কি রে স্নেহা, কেমন আছিস? ভালো আছি রে, তুই? আল্লাহ যে অবস্থায় রেখেছেন অনেক ভালো রেখেছেন। শোন, তুই কি বই কিনেছিস? না রে। কেন বলতো? পরীক্ষার ডেট হয়ে গেছে, জানিস না? না তো, বলিস কি? বেশি সময় নেই তো। রুটিনটা মেসেজ করতো। ভালো মন্দ কথা দুজন দুজনের সাথে শেয়ার করে। রান্নার সাথে সাথে প্রাণের প্রিয় বান্ধবীর খোঁজ খবরও নেওয়ার চেষ্টা করে। স্নেহা ওর বয়ফ্রেন্ডের কথা বলে। ছেলেটা নাকি বড়লোক বাবার ছেলে। স্নেহাকে দেখে তাদের পছন্দও হয়েছে। ফাইনাল পরীক্ষা হয়ে গেলেই তাদের বিয়ে। আরও অনেক কথা। রান্না শেষ হয়ে যায়। মায়ের রুমে বসে নিপা আর সোহাগ। মাকে ধরে ওঠায় সোহাগ। নিপা খাবার বাড়তে থাকে। ডিম ভাজিটা 3 টুকরো করে 3 জনের পাতে দেয় সে। সোহাগ মজা করে খায়। মা, আমাকে একটু খাইয়ে দেবে? রাহেলা বেগমের চোখে পানি চলে আসে। এই মেয়েটা ছিল তার বড় আদুরে। তার হাতে ছাড়া ভাতই খেত না। আর আজ তার কাঁধেই সংসারের পুরো দায়িত্ব। তিনি নিপাকে খাইয়ে দেন। সোহাগও বায়না করে সেও মায়ের হাতে খাবে। 3 জনের ভাত আর তরকারি একসাথে করে। মায়ের কষ্ট হলেও তিনি দুজনকে খাইয়ে দেন। তারপর নিজে মুখে দেন। 3 জনে মজা করে খায়। নিপা ভাবে তার কষ্টের বিনিময়ে যা পাচ্ছে এটাই বা কম কিসে। তার চোখে পানি ছলছল করতে থাকে। হয়তো এ পানি সুখের। মাকে ওষুধ খাইয়ে দেয় নিপা। সোহাগ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। দুইজনেরই ঘরের লাইট অফ হয়ে যায়। নিপা নিজের ঘরে ফেরত এসে দরজাটা আটকে দেয়। লাইট অফ করে না। নিজের মাটির ব্যাংকটা বের করে। বেশ ভারী মনে হচ্ছে। গত 6 মাস থেকে 10 টাকা, 5 টাকা বা কখনো 50 টাকা করে ফেলেছে। মাটির ব্যাংকটা কেনার উদ্দেশ্যে সংসারের উচ্ছিষ্ট টাকাগুলো এখানে ফেলা। তারপর মায়ের জন্য একটা হুইল চেয়ার কেনা। আজকে ব্যাংকটাকে ভাঙতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু ব্যাংকটাকে সে ভাঙে না। বই কেনা হয়নি, মায়ের হুইল চেয়ারও লাগবে। কোনটা বেশি দরকার বুঝতে পারে না সে। বই কেনা না হলে পরীক্ষা দিতে পারবে না। আবার মা সবসময় বিছানায় শুয়ে থাকাটাও তার কাছে কষ্ট লাগে। দোটানার মধ্যে পড়ে যায় সে। চিন্তায় ডুবে যায়। অবশেষে মনে হলো মাস তো প্রায় শেষ। বেতন পাবে 2-3 তারিখের দিকে। সেখান থেকে কিছু টাকা নিলে না হয় কোনো মতে হয়ে যাবে। সেই মাসটা টানাটানি যাবে একটু, তবে চালিয়ে নিতে পারবে। ব্যাংকটা তাহলে বেতন পাবার পরই ভাঙবে সে। ব্যাংকে কত টাকা জমেছে তার উপরই বেতনের টাকা থেকে কিছু নিতে হবে। এইসব ভেবে রেখে বিছানায় গা এলিয়ে দেয়। বাইরে বাতাস হচ্ছে খুব। আজকেও ঘুমোতে ইচ্ছে করছে না। দিনকে দিন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। মোবাইলটা টুং করে বেজে উঠল। মেসেজ আসার শব্দ। এই সিম অফিসগুলোও না রাত নেই দিন নেই অফারের মেসেজ দেবে। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে তার। মেসেজগুলো ডিলিট দেওয়ার সময় স্নেহার মেসেজটা চোখে পড়ে। কপি করে রেখে দেয়। আবারও অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করতে থাকে। ফের মেসেজ আসে, নতুন মেসেজ, রোমান স্যারের নাম্বার থেকে। মেসেজটা ওপেন করে। মেসেজটা পড়ে চোখের কোনায় পানি জমে যায়। লোকটা পাগল, সত্যিই পাগল, কিছুই বোঝে না।
রোমান সাহেবের মেসেজটা ছিল, আই লাভ ইউ নিপা, আই রিয়েলি লাভ ইউ। নিপা মেসেজটা ডিলিট করে না, বারবার মেসেজটা দেখতে থাকে। লোকটাকে ঠিকমতো পাত্তা না দেওয়া সত্ত্বেও কেন এত পাগলামি করছে? উনি কি বুঝতে চাচ্ছেন না যে আমি আনকমফোর্ট ফিল করছি, নাকি আমি সত্যি সত্যি মনে মনে তাকে ভালোবাসি বলে তিনি আমার জীবন থেকে চলে যাচ্ছেন না? সত্যি কি তাকে আমি ভালোবাসি? তার তো সংসার আছে, বউ আছে, মেয়ে আছে। হোক না তার বউ মডার্ন, স্মার্ট বউ তো। নাকি লোকটা আমার সাথে নিখুঁত অভিনয় করছে? কোনো কিছুই মাথায় আসে না নিপার। জানালা থেকে বিছানায় গিয়ে চোখ বন্ধ করে, ঘুমোতে চায় সে। সকাল সকাল উঠতে হবে। নিপা আর রোমান সাহেবের সম্পর্ক সেইভাবেই চলতে থাকে যেভাবে চলছিল। নিপা সবকিছু মুখ বুঝেই মেনে নিয়েছিল। হয়তো মধ্যবয়সী লোকটাকে মনে ধরেছে, এরই নাম কি ভালোবাসা? নিপা বুঝতে পারে না আসলে এটা কি। এর আগে এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি তো, সেই জন্যেই। তবে এতটুকু ঢের বুঝতে পারে লোকটার জন্য আজকাল বেশি মায়া জন্মেছে। তাকে না দেখলে মনটা খুঁতখুত করে, জীবনটা ফাঁকা লাগে, যেন কোনো কিছুই হারিয়ে গেছে। কখনো কখনো মোবাইলের মেসেজগুলো চেক করে, যদি পাগল লোকটা কোনো মেসেজ পাঠিয়েছে। ছোট্ট করে তার অভিব্যক্তি প্রকাশ করেছে। নিপা মায়ের জন্য হুইল চেয়ার কিনেছিল, সাথে বইও কিনতে হয়েছে। হুইল চেয়ারটা পেয়ে মা ভীষণ খুশি হয়েছিলেন। জিজ্ঞেস করছিলেন, টাকা কোথায় পেলি মা? নিপা স্বাভাবিকভাবে জবাব দেয়, মাটির ব্যাংকে জমিয়েছিলাম মা, তোমার জন্য হুইল চেয়ার কিনবো বলে। কতদিন আর শুয়ে থাকবে? এখন ইচ্ছে ছিল জানালার কাছে গিয়ে রোদকে বা বৃষ্টিকে না হয় ছুঁয়ে দিও। মেয়ের ইচ্ছে আর আশা দেখে চোখের কোণে পানি জমে যায় রাহেলা বেগমের। নিপাকে বুকে জড়িয়ে চুমুতে ভরিয়ে দেন সারা মুখ। নিপাও তৃপ্তি পায়। সে মাসটা একটু টানাটানি গেছে, তবে সেটা সামলে নিয়েছে সে। পরীক্ষার জন্য আলাদা চাপও বেড়েছে। রাতে ফিরে রান্নার পর পড়াশুনো করতে হয়। প্রায়ই রোমান সাহেব গুড নাইটের মতো মেসেজ পাঠায়। নিপা মেকি হাসে, কিন্তু উত্তর দেয় না। মেসেজগুলো বারবার দেখে। স্যারের রুমে নিঝুমের ডাক পড়ে। রোমান স্যার নিঝুমকে প্রশ্ন করে, নিপার কি হয়েছে নিঝুম? অফিস আসছে না কেন? নিঝুম উত্তর দেয়, স্যার ও তো ছুটিতে আছে। ছুটিতে আছে মানে? কবে নিয়েছে ছুটি? রোমান সাহেব কিছুটা অবাক হয়। স্যার ওর ফাইনাল পরীক্ষা চলছে, বিনা বেতনে 1 মাসের ছুটি নিয়েছে। ঠিক আছে, তুমি যাও। নিঝুম চলে যায়। নিপা 1 মাসের ছুটি নিয়েছে, অথচ তাকে একবারও বলেনি। মনটা খারাপ হয়ে যায় রোমান সাহেবের। তার অফিসে এমন স্টুডেন্টদের জন্য পড়ালেখার সুযোগ থাকে, পরীক্ষার সময় কনসিডার করা হয়। নিপাও সে সুযোগ লুফে নিয়েছে। ছুটির বিষয়টা রাফাত সাহেব দেখাশোনা করে। রোমান সাহেব আর কিছু ভাবতে পারে না। 1 মাস অনেকটা সময়। এই সময় বেতন না পেলে নিপার নিশ্চয়ই সংসার চালানো কষ্টকর হয়ে পড়বে। ঘড়িতে দেখে দুপুর 12:30 বাজে। ফাইলগুলো বন্ধ করে অফিস থেকে বেরিয়ে পড়েন তিনি। আজকে এত দ্রুত অফিস থেকে চলে যাওয়া দেখে এমপ্লয়িরা একটু অবাকই হয়েছে। কত ইমার্জেন্সি কাজ পড়েছে তার ইয়ত্তা নেই। ফোনটা বাজে। রাফাত সাহেবের ফোন। স্যার কোথায় যাচ্ছেন? আপনার তো একটাই মিটিং আছে, আজকে পোস্টপোন করে দিন। আপনার শরীর ঠিক আছে তো স্যার? আমি ঠিক আছি, আপনি অফিসটা সামলাবেন, ভালো লাগলে অফিস ফেরত আসবো বলেই লাইনটা কেটে দেয় রোমান সাহেব। গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো। প্রথমবার যাচ্ছে, তাই একটু ইতস্তত লাগছে। কলিং বেলটা বেজে ওঠে। সোহাগ আজ বাড়িতেই ছিল। দরজাটা খুলল সে। একজন মধ্যবয়স্ক লোক। সোহাগ বলল, কাকে চান? এটা কি নিপার বাড়ি? আমার বুবু। তুমি তাহলে সোহাগ? ভেতরে আসতে বলবে না? আসুন। কিন্তু বুবু তো বাসায় নেই, পরীক্ষা দিতে গেছে। সাথে করে আনা মিষ্টি, বিস্কুট, ফ্রুটসগুলো টেবিলের উপর রাখেন তিনি। রাহেলা বেগমকে দেখে সহজেই চিনে ফেলেন। নিপা তার কথা বহুবার বলেছে। রোমান সাহেব রাহেলা বেগমকে সালাম দেন। সোহাগ একটা চেয়ার এনে বসতে দেয়। পকেট থেকে কিছু চকলেট বের করে সোহাগের হাতে ধরিয়ে দেয়। সোহাগ চকলেট পেয়ে ভীষণ খুশি হয়। এত দামি চকলেট সে আগে কখনো খায়নি। সুস্বাদু ছিল বটে। আপনাকে তো চিনলাম না বাবা। রোমান সাহেব হাসে, বলেন, আমি আপনার বয়সে ছোট হব। তুমি করে বললে খুশি হব। আর আমাকে আপনি চিনবেন না, বলতে পারেন আমি নিপার কলিগ। ও, নিপা কয়েকদিন অফিসে যায়নি, ভাবলাম শরীর খারাপ করেছে, ওর ফোনটাও অফ। ওর ফাইনাল পরীক্ষা চলছে তো বাবা, সেই জন্যই ছুটি নিয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। বুঝলি বাবা, মেয়েটা আমার খুব সহজ সরল, সংসারের জন্য খুব বেশি পরিশ্রম করে। জানি আন্টি, ওর মতো মেয়েই হয় না। রোমান সাহেব বুঝতে পারে বাড়িটা ছোট হলেও বেশ সাজানো।
জিনিসপত্র খুব বেশি নেই, যতটুকু আছে তাতেই ঘর 3টে সেজেছে। বাবা, আমার পা দুটো প্যারালাইজড, তোমাকে কি করে চা খাওয়াই বলো তো? মন খারাপ করবেন না, আমি আছি তো, নিপা আসুক, ওর হাতের বানানো চা খাওয়ার শখ ভীষণ, বলেই হাসতে লাগলো রোমান সাহেব। রাহেলা বেগম মেকি হাসলেন। সোহাগ শুধু মা আর ভদ্রলোকের কথা শুনতে থাকে। কলিং বেল বেজে ওঠে। সোহাগ দরজা খুলতে যায়। রাহেলা বেগম বলে, সোহাগ, তোর বুবু আসলো মনে হয়। সোহাগ দরজা খুলে দেয়। নিপা এসেছে। স্যারকে দেখে চমকে যায় না, বাইরে গাড়ি দেখেই বুঝেছে লোকটা বাড়ির ভেতর ঢুকে পড়েছে। নিপাকে দেখে খুশি হয় রোমান সাহেব। কেমন হলো পরীক্ষা? মেকি হাসে। নিপা বলে, ভালোই। কখন এসেছেন আপনি? আধা ঘন্টার মতো হবে। রাহেলা বেগম বলেন, মা, হাত মুখ ধুয়ে ওনাকে একটু চা করে দে। আচ্ছা মা। নিজের ঘরের দিকে যায় নিপা। রোমান সাহেব তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। নিপা চা করছিল। রোমান সাহেব পাশে দাঁড়ায়। রাগ করেছ? কি জন্য? আমি এসেছি বলে? কাজ করতে করতে জবাব দেয়। অবাক হইনি, আমি জানি আপনি আসবেন। জানো কেমনে? মন বলছিল তাই। নিপা চা বসিয়ে ময়দা দলতে থাকে। কয়েকটা পিঠা ভাজবে বলে। আমাকে তো একবার বলতে পারতে, আমার কত টেনশন হচ্ছিল জানো। মিছিমিছি কেন চাপ নিচ্ছেন স্যার? নিপা স্যারের দিকে তাকিয়ে মেকি হাসে। হঠাৎ করে রোমান সাহেব নিপার ময়দা মাখানো হাতটা ধরে বলেন, তুমি জানো আমি কেন চাপ নেই, কেন টেনশনে থাকি? আপনি পিঠা পছন্দ করেন? অনেক দিন খায়নি। প্রসঙ্গ পাল্টায় নিপা। পকেট থেকে 1000 টাকা বের করে নিপার বাঁ হাতে ধরিয়ে দেন তিনি। এটা রাখো, এই মাসে তো আমার বেতন হবে না, এটার দরকার নেই, আমি সামলে নেব। টাকাটা ফেরত দিতে উদ্ধত হয় নিপা। নিপা, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। তুমি জানো আমি কেন তোমাকে এটা দিচ্ছি। আমি চাই না তুমি কষ্ট পাও। তুমি এটা বোঝো না কেন? টাকাটা সত্যিই তার খুব দরকার ছিল। জোরাজুরি করার ফলে টাকাটা নিল সে। এখন রান্না বসাবো। আপনি চাইলে দুপুরে আমাদের সাথে লাঞ্চ করতে পারেন, তবে ছোট মাছ আর ডালের বেশি পদ দিতে পারবো না। নিপা কাছে এগিয়ে আসে রোমান সাহেব। ফিসফিস করে বলে, এটাই অমৃত খাবার নিপা, আমি লাঞ্চও করতে চাই। নিপা যে মনে মনে তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল সেটা এখন সে ভালোই বুঝতে পারে। সেই জন্য ইশারায় অনেক কথাই বোঝায়। রোমান সাহেব সেদিন লাঞ্চ করে। অনেক দিন পর তৃপ্তি ভরে খেয়েছে। যাওয়ার সময় সোহাগের হাতে দুটো 500 টাকার নোট ধরিয়ে দিয়ে বলে, খাতা কলম কিনে নিও। গাড়িতে বসে নিপার দিকে তাকান। নিপাও তার দিকে তাকিয়ে থাকে। গাড়ি ছাড়ার আগে একটা কথাই বলেন, অনেকদিন পর তৃপ্তি করে খেলাম নিপা। নিপা স্মিত হাসে। রোমান সাহেব খুশি মনে গাড়ি ছাড়ে। পরীক্ষার পর ফের অফিস যাওয়া শুরু করে নিপা। নিপার সাথে রোজ দেখা না হলেও রোজ ফোন দিতে ভুল করে না রোমান সাহেব। নিপা স্যারের ফোনের অপেক্ষায় থাকে। সেদিনের পর থেকে প্রত্যেকটা পরীক্ষা সেন্টারের সামনে নিপাকে নিতে যেত রোমান সাহেব। প্রথমবার নিপা অবশ্য অবাক হয়েছিল। আপনি এখানে? হাস্যোজ্জ্বল মুখে রোমান সাহেব বলে, তোমাকে পিক আপ করতে এসেছি, উঠে বসো। শুধু শুধু কষ্ট করে কাঁধে তুলে নেন কেন? তোমার জন্য কোনো কষ্টই কষ্ট মনে হয় না নিপা, এটাই সত্যি। নিপা সেদিন কোনো কথা বলেনি। তারপর প্রায়ই নিপাকে পিক আপ করতে আসতো রোমান সাহেব। মুখে না বললেও নিপার বেশ ভালোই লাগতো। সেদিন বিমর্ষ হয়ে ডেস্কের সামনে বসেছিল নিপা। চোখ দিয়ে পানি ঝরছে। চোখের পানি আড়াল করার চেষ্টা করছে সে। টিস্যু পেপার দিয়ে বারবার চোখ মুছছে। অনেক কাজ পড়ে আছে, অথচ কোনো কাজেই মন বসছে না। হঠাৎ মামুন এসে বলল, ম্যাডাম, স্যার আপনাকে ডাকছেন। নিপা ডেস্ক থেকে মাথা তুলে বলে, জি, যাও, যাচ্ছি। মামুন ভাই চলে যায়। নিপা স্বাভাবিক হতে চেষ্টা করে স্যারের রুমে যায়। নিপা, তুমি হয়তো জানো না, এই সিসিটিভিতে প্রায় সময় আমি তোমাকেই ফলো করি। কেন কাঁদছিলে বলো আমায়? রোমান সাহেব নিজের টেবিল থেকে উঠে নিপার পাশে বসে। নিপার কাঁধে হাত রাখে। নিপা কিছু বলতে চায় না, না বলেও উপায় নেই। কি করবে, কোথা থেকে শুরু করবে কিছুই বুঝতে পারছে না। তাকে সাজেস্ট করার মতোও কেউ নেই। তাছাড়া এতগুলো টাকার ব্যাপার কোথায় পাবে সে? নিপা, কামন, প্লিজ বলো। নিপার চোখে পানি জমে যায়, কেঁদে ফেলে। চোখের পানিতেই গাল ভিজে যায়। রোমান সাহেব বুঝতে পারে বিষয়টা সিরিয়াস। নিপা বলে, আমার টেনশন হচ্ছে। তোমার চোখের পানি দেখে আমার কষ্ট হচ্ছে। তোমাকে তো বলেছিলাম তোমার সবকিছুর ভাগিদার আমিও। নিপা নিজেকে সামলে নেয়। সবকিছু বলার জন্য প্রস্তুতি গ্রহণ করে। নিজেকে একদম দিয়ে বলে, গতকালকে মাকে হসপিটালে ভর্তি করিয়েছি। ডাক্তার বলেছে ব্রেস্টে টিউমার,
এটা সাধারণ টিউমার নাকি ব্রেস্ট ক্যান্সার তারা এখনো বুঝতে পারছে না। অপারেশন করে ওখানকার মাংস পরীক্ষা করে দেখার পর বলতে পারবে। ওহ নো, তুমি আমাকে আগে বলনি কেন? রোমান সাহেবের চোখে মুখে চিন্তার রেখা দেখা যায়। নিপা কাঁদতে থাকে, চোখের পানি বাঁধ মানে না। গত রাত থেকে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। নিজের বলতে মাই তার সব, আর ছোট ভাইটা। আপনার কাছে হাত জোড় করছি, আমার একটা উপকার করবেন? এর বিনিময়ে আপনি যা চান তাই পাবেন। নিপা কেঁদে ওঠে। এভাবে বলছো কেন নিপা? তোমাকে ভালোবাসি আমি। আমাকে 50,000 টাকা দেবেন? আপনি যা বলবেন সবটাতেই আমি রাজি। তোমাকে কিছুই করতে হবে না নিপা, আমি কালকে টাকা দিয়ে আসবো। আর মায়ের সুস্থ হওয়া অবধি ছুটি নাও, আর একটা অ্যাপ্লিকেশন দাও। নিপা স্বপ্ন দেখছে না তো? এই টাকার চিন্তায় গতকাল থেকে এক ফোঁটাও ঘুম হয়নি। সেই টাকাটা স্যার দিতে চাইছে। নিপা নিজের ডেস্কে বসে কাজে মনোযোগ বসাতে চেষ্টা করে। পরদিন নিপার বাড়ি গিয়ে হাজির রোমান সাহেব। নিপা তখন হসপিটালের দিকে বের হচ্ছিল। রাতে মায়ের অপারেশন হবে। স্যারকে দেখে একটু খুশি হলো সে। স্যার নিশ্চয়ই টাকা নিয়ে এসেছে। টাকা নিয়ে আসারই তো কথা, তিনি টাকা দেবে সেটাই তো বলেছিল। নিপা চলো, তোমাকে হসপিটালে নামিয়ে দিই। নিপা স্যারের পাশে বসে। অভ্যেস হয়ে গেছে তার। লোকটাকে যেরকম ভেবেছিল সেরকম নন তিনি। একটা ফাঁকা রাস্তায় গাড়ি দাঁড় করায় রোমান সাহেব। নিপা একটু নামবে? রাস্তা দিয়ে মাঝে মাঝে এই সাঁই সাঁই করে গাড়ি যাচ্ছে, হালকা বাতাসও বইছে। নিপা বুঝতে পারে না স্যার হঠাৎ কেন গাড়ি থামালেন। নিপা, আমি এখন যা বলবো তা হয়তো শোনার জন্য তুমি প্রস্তুত নও, তবে আমাকে বলতেই হবে। এটা সত্যিই যে আমি তোমাকে ভালোবাসি, আর এটাও সত্যি গত 2 বছর যাবৎ আমি আমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কও করিনি। আফটার অল আমরা সবসময় আলাদা ঘুমাই। নিপা, তুমি জানো আমি সংসার ধর্মটা ভীষণ মিস করি। আমারও ইচ্ছে হয় শান্তিতে সংসার করতে, কিন্তু লিমার জন্য সেটা সম্ভব না। ওকে নিয়ে আমি সংসার করতে জোর প্রচেষ্টা চালিয়েছিলাম, কিন্তু সে সঠিক পথে ফেরত আসেনি। আমি যে তোমাকে মাঝে মাঝে ছুঁই সেটা আমার ভালো লাগা থেকে। আমি জানি আমি ইচ্ছে করলে তোমার সাথে জোর জবরদস্তি করে জয়ী হতে পারি, কিন্তু আমি সেটা করি না, কারণ আমি তোমাকে ভালোবাসি। সেই ভালোবাসার দাবি নিয়ে বলছি, তুমি কি একটা দিন আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করবে? একজন স্ত্রী তার স্বামীর জন্য যা করে সবটা। তুমি যেহেতু বলেছো টাকার জন্য তুমি সবটা করবে, আমি তোমাকে সবটা করতে বলবো না। টাকাটা দেব, অবশ্যই দেব। তুমি আমার স্ত্রীর চরিত্রে অভিনয় না করলেও আমার মনে হয় বাকিটা তুমি বুঝবে। এই কথা বলে টাকার ব্যান্ডেলটা নিপার হাতে ধরিয়ে দেয় রোমান সাহেব। তারপর গাড়িতে গিয়ে বসে। নিপা কি বলবে ঠিক বুঝতে পারে না। তার কি বা উচিত তাও না। গাড়িতে বসে পড়ে। রোমান সাহেব গাড়ি ছেড়ে দেয়। হসপিটালের গেটে এসে গাড়ি থামায়। নিপা গাড়ি থেকে নেমে বলে, আমি একদিন আপনার স্ত্রীর চরিত্রে অভিনয় করতে রাজি। রোমান সাহেব খুশি হয়। নিপা চলে যায়। মায়ের কাছে থাকা ভীষণ দরকার। রায়লা বেগম আপাতত সুস্থ। অপারেশনের পর একটু ভালো লাগছে। বাড়িতে এসেছেন তিনি। বায়োপসির রিপোর্ট আসতে কয়েকদিন দেরি হবে। নিপা মায়ের সুস্থ হওয়াতে খুশি হলেও স্যারের বিষয়টা নিয়ে ভীষণ চিন্তিত। একদিন রাতে কথা বলার সময় রোমান সাহেব বলে, ডেট কি ফিক্সড? আপাতত ভাবিনি, আপনি যখন ডাকবেন তখন। ঠিক আছে, আগামী পরশুদিন আমি তোমাকে নিতে আসব। আমার বাগান বাড়িতেই সবকিছু ঠিক করেছি। নিপা, নীল শাড়ি পরবে? একটা নীল টিপও দিও। আর শোনো, লিপস্টিক দিও না, তোমার ঠোঁটে লিপস্টিক মানায় না। এমনিতেই তোমার ঠোঁট দুটো অনেক সুন্দর। নিপা আর কোনো কথা বলে না, চুপচাপ ভাবতে থাকে। সারাদিন আর রাতের খাবার রান্না করে রাখে নিপা। মাকে কাজের কথা বলেছে সে। সেরকম হলে তরকারিটা গরম করে নেবে সোহাগ। আগের থেকে রান্নাতে কিছুটা হাত লাগায় সে। নিশ্চয়ই তরকারি গরম করতে সমস্যা হবে না। রোমান সাহেব আসে। নিপা নীল শাড়ি পরেছে, সাথে নীল টিপ, হালকা ইমিটেশনের গহনা। নিপা যখন স্যারের গাড়ির সামনে দাঁড়ালো তখন খানিকক্ষণ অবাক হয়েছিল রোমান সাহেব। গাড়ি চলার সময় বলেই ফেলল, ভয়ঙ্কর সুন্দর তুমি। গাড়ি এসে দাঁড়ালো একটা বাড়ির সামনে। সুন্দর বাড়িটা, ছোট হলেও বাইরে থেকে বেশ সুন্দর দেখতে। স্যারের পেছন পেছন ভেতরে যায় নিপা। বুকটা তার কেঁপে ওঠে। অজানা সংশয়ে মনটা ব্যাকুল হয়ে ওঠে। সারাদিন রান্না বান্না আর দুজনের খুনসুটিতে ভরে থাকলেও নিপার মনটা অস্থির লাগে। স্যারের সঙ্গ দেওয়া কি ঠিক হচ্ছে? কেন করছে সে এটা? লোকটার কোনো অন্য উদ্দেশ্য নেই তো? শরীরটা মাঝে মাঝে কাঁপছে। সে একটু ভয় থাকলেও স্যারকে ভীষণ খুশি মনে হচ্ছে আজ।
এমন খুশি হতে সে আর কখনো তাকে দেখেনি। নিজের হাতে রোমান সাহেবকে খাইয়ে দেওয়ার সময় কামড় দিয়েছিল লোকটা। বুড়ো হচ্ছে অথচ রোম্যান্সের ছিটে ফোটাও কমেনি। রাত হয়ে আসে, নিপার ভয় করতে শুরু করে। রোমান সাহেব তার দিকে চেয়ে আছে। নিপাও লজ্জায় তার দিকে তাকাতে পারছে না, একটু ভয় করছে। লোকটা তাকে মেরে ফেলবে না তো? এরকম অনেক আজগুবি কথা সে শুনেছে। রোমান সাহেব তাকে অপলক দৃষ্টিতে দেখছে, কি বলবে ভেবে পায় না নিপা। সারাদিন রান্না বান্না বা তার সাথে গল্প করে এখন একটু ক্লান্ত লাগছে। এখন রাত, স্ত্রীরা এ সময় স্বামীদেরকে নিজের সবটুকু বিলিয়ে দেয়। নিপা কি করবে সেটা নিয়ে ইতস্তত করতে থাকে। শেষ পর্যন্ত নিজের সাথে অনেক যুদ্ধ করার পর শরীরের কাপড়গুলো খুলতে শুরু করে। প্রতিজ্ঞা যেহেতু করেছে সেহেতু সবটা করা উচিত। হাজার হলেও তাকে অনেক টাকা দিয়েছে, সাহায্য করেছে, তার জন্য শুধু এতটুকু করবে না? এই শরীরটা ছাড়া আর কি বা দিতে পারে তাকে? নিপার এভাবে কাপড় খুলতে দেখে রোমান সাহেব এগিয়ে যায়। নিপার বুকটা দুরু দুরু করতে শুরু করে। হঠাৎ নিপা অবাক হয়ে যায়, লোকটা তার জামাকাপড় তাকেই পরিয়ে দিচ্ছে। এসব খোলার দরকার নেই নিপা। আপনি তো... না নিপা, এখন না। সহবাসের জন্য কাপড় খোলার দরকার পড়ে না। তুমি যদি মনে করো এতে তোমার বিরাট ক্ষতি হবে তাহলে আমি তোমায় জোর করব না। শুধু আমি তোমাকে জড়িয়ে ধরে একটা রাত ঘুমোতে চাই, যেখানে কোনো লালসা থাকবে না, থাকবে না কোনো কামনা। তোমার অনুমতি ছাড়া আমার ভালোবাসাকে আমি অপবিত্র করতে পারি না। নিপা কাঁদছে। লোকটাকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। কি চায় লোকটা? সত্যিই কি শুধু সঙ্গ চায়? এমন সঙ্গ যেখানে কামনা থাকবে না? লোকটা সত্যিই পাগল। রোমান সাহেব লাল বেনারসি শাড়ি আর কিছু গহনা নিপার হাতে ধরিয়ে দিয়ে বলে, এগুলো পরে নাও, তারপর আমরা ছাদে যাব, অনেক রাত পর্যন্ত চাঁদ দেখব। নিপা জিনিসগুলো হাতে নেয়। একদিনে স্ত্রীর অভিনয় করতেই হাঁপিয়ে ওঠে সে। স্যারের দেওয়া জিনিসগুলো দিয়ে সাজতে থাকে। তারপর দুজনে ছাদে যায়। অনেকটা সময় পার করে। হঠাৎ রোমান সাহেব জিজ্ঞেস করে, শারীরিক সম্পর্কে তোমার আপত্তি নেই তো? নিপা মাথা ঝাঁকিয়ে বলে, না। রোমান সাহেব আলতো করে জড়িয়ে ধরে নিপাকে। তারপর দুইজন দুজনের অনেক কাছে চলে আসে, এতটাই কাছে যেখানে ভালোবাসার পরশে মানুষ সিক্ত হয়। সকাল সকাল গোসল শেষে নাস্তা তৈরি করে নিপা, স্যারকে ডেকে দেয়। রোমান সাহেবের মনটা একটু খারাপ। গতকাল যা হয়েছে তাতে এতটা খুশি অনেকদিন পরই হয়েছে। নাস্তা শেষ করে নিপা বলে, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। এখনই পৌঁছে দেব। আজ তোমার অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, রেস্ট নিও। নিপা কোনো কথা বলে না। গতকালের শাড়িটা পরে নাও, যাতে মা তাকে ভুল না বোঝে। নিপার শরীরে পুরাতন শাড়িটা দেখে বলে, নতুন শাড়িটা পরলে না? পরে পরব, মা সন্দেহ করতে পারে। ঠিক আছে। গাড়ি চলতে থাকে। নিপাকে ফ্রেশ লাগে অনেকটা। স্যারের মনটা গতকাল খুব ভালো ছিল, আজ একটু খারাপ। আপনার হাতটা ধরি। নিপার মুখে এমন কথা শুনে অবাক না হয়ে পারেন না রোমান সাহেব। কি বলছো নিপা? কেন নয়? তিনি নিজেই নিপার হাতটা জাপটে ধরে। চোখে পানি চলে আসে তার। পুরুষ লোকের কাঁদতে নেই, তাই নিজের চোখের পানি আড়াল করে ফেলে। নিপা বলে, আড়াল করলেন কেন? মুচকি হাসে রোমান সাহেব। স্বাভাবিক হতে চেষ্টা করে। বলে, কালকের দিনটা আমার জীবনের সেরা দিন ছিল নিপা। যদি বারবার এমন দিন আসতো তাহলে আমার স্ট্রেস থাকতো না। তোমাকে ধন্যবাদ আমাকে খুশি রাখার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে টাকা দিয়ে সাহায্য করেছেন বলে। বাড়ির সামনে চলে আসে নিপা। গাড়ি থামে। নিপা আজ অফার করে, চা খেয়ে যান। না নিপা, এতটুকু সহানুভূতির জন্য কৃতজ্ঞতা। নিপা স্মিত হেসে ঘরের দিকে হাঁটা দেয়। রোমান সাহেব ডাকে, নিপা। নিপা গাড়ির কাছে চলে আসে। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো? নিপা মুচকি হেসে দ্রুত পায়ে হাঁটা দেয়, আর পেছন ফিরে তাকায় না। গাড়ির ভেতর বসে না থেকে অফিসের দিকে যাত্রা করে সে। নিপার জন্য সে তার ভালোবাসাটুকু কখনোই পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারেনি। দিন থেমে থাকে না, একের পর এক চলতেই থাকে। জীবনচক্রে নিপাও তার পরিবার নিয়ে বেশ খুশি। স্যারের সঙ্গ তার মনকে তৃপ্তি দেয়। মাঝে মাঝে ঘুরতে বের হওয়া ছাড়াও ফোনে সব সময় কথা হয়। জীবনের যে অংশটুকু ফাঁকা ছিল রোমান সাহেবের, সেটুকু নিপাকে পেয়েই পূর্ণতা লাভ করেছে। আগের থেকে স্ট্রেস কম, শান্তিতে বাঁচতে পারছে। লিমার জীবনের পরিবর্তন আসেনি, সে তার নিজের ইচ্ছে মতো চলছে। সেদিন মামুন ভাই নিজুমের কাছে এসে বলল, নিজুম ম্যাডাম। জি মামুন ভাই। এমডি স্যার আপনাকে ডাকছেন। আচ্ছা যাচ্ছি। হঠাৎ এমডি স্যার তাকে ডাকবে কেন? কাজ ফেলে স্যারের রুমে ঢোকে সে, সালাম দেয়। নিঝুম, নিপা আসেনি কেন? ফোনটা সুইচ অফ। আপনাকে বলেনিও? না মানে গতকাল মিটিংয়ে ছিলাম, সারাদিন ফোন অফ ছিল।
কি হয়েছে বলো তো? গতকালকে ওর মা মারা গেছে। ও নো। ঠিক আছে নিজুম, তুমি যাও। মনটা খারাপ হয়ে যায় রোমান সাহেবের, চোখের কোণে পানি জমে যায়। মেয়েটাকে যেমন ভালোবাসে তেমনি তার প্রতি খুব মায়া। মা চলে যাওয়াতে হয়তো খুব শকড হয়েছে। আর দেরি করে না, গাড়ি বের করে নিপার বাড়ির দিকে ড্রাইভ করে। নিপা নিপা মায়ের হুইল চেয়ারটা ধরে কাঁদছিল, মুখটা শুকিয়ে গেছে, চোখ দুটোও ফোলা ফোলা। স্যারকে দেখে চোখের পানি মুছে ফেলে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। সরি নিপা, আমি এখনই জানতে পারলাম। কাল সারাদিন মিটিংয়ে ছিলাম, আমি তো একা হয়ে গেলাম স্যার। এই কথাটা বলেই সোহাগকে জড়িয়ে কাঁদতে থাকে। সোহাগও কান্নায় যোগ দেয়। নিপাকে কি বলে সান্ত্বনা দেবে ভাষা খুঁজে পায় না সে। সত্যিই তো, মেয়েটা একা হয়ে গেল। হঠাৎ কি যেন চিন্তা করে বলে, নিপা চলো। কোথায়? চলো। সোহাগ তুমি বাসায় থাকো, আমরা আসছি। নিপার হাত ধরে গাড়িতে নিয়ে বসায়। নিপা বুঝতে পারে না কি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে সবটা ক্লিয়ার হয়ে যায় সে। কাজী অফিস, আমি হয়তো তোমাকে খুব বেশি সময় দিতে পারবো না। তুমি সবটা জানো আমার ব্যাপারে, তবে তোমাকে একা হতেও দেব না। সবসময় তোমার সাথে থাকতে চাই, আরও কাছাকাছি। তোমার কি দ্বিমত আছে? নিপার কাছে সবটা স্বপ্নের মতো মনে হয়। কি বলবে সে? লোকটাকে মনে মনে ভালোবাসে। তার সাথে পরিণয় হোক না ছোট বউ, না হয় বাকি জীবনটা তার স্মৃতিগুচ্ছ নিয়েই পার করে দেবে। নিপা মাথা ঝাঁকিয়ে না বলে উত্তর দেয়। নিঝুম আসে বিয়ের সাক্ষী হয়ে। রোমান সাহেবের এক বন্ধু আসে। বিয়েটা হয়ে যায়। নিপা কাঁদতে থাকে, সে জানে এই বিয়েটা অনিশ্চিতের বিয়ে, তবুও লোকটাকে ভালোবাসে বলেই সম্মতি দেওয়া। রোমান সাহেবও খুশি হয়। দুজন দুজনের দিকে চাওয়াচাওয়ি করতে থাকে। দুজনের চোখেই তখন ভালোবাসার পরশ খেলা করছে। দুজন দুজনকে আরো ভালোভাবে চেনার চেষ্টা করছে। আদৌ কি সেটা সম্ভব? নিঝুম ছাড়া অফিসের কেউ জানে না স্যারের সাথে নিপার বিয়ে হয়ে গেছে। নিঝুম নিপার অনেকটাই ক্লোজ বোধ হয়। সবকিছু সে তার সাথে শেয়ার করত। সেখান থেকেই বিয়ের সাক্ষী হয়েছিল। রোমান সাহেবের সাথে নিপার বিয়ের কয়েক মাস কেটে গেছে। ভালোই যাচ্ছিল সবকিছু। সপ্তাহে 2-3 দিন নিপার সাথে থাকতে হয়। দুইজনের ভালোবাসায় ঘরটা ভরা থাকে। সোহাগও দুলাভাইয়ের কাছ থেকে অনেক ভালোবাসা পায়। সংসারে আর আগের মতো টানাপোড়েন নেই। রোমান সাহেবই সংসারের খরচ দেয়, নিপার টাকা ব্যাংকে জমা থাকে। এখানে নিপা কে? সকাল সকাল অফিসে এসে বসতে না বসতেই মডার্ন ধাঁচের একজন মহিলা চিৎকার শুরু করেছে। কে যেন পাশ থেকে ফিসফিস করে বলছে, এটা এমডি স্যারের স্ত্রী। নিপা লিমাকে চিনত না। মহিলার এমন চিৎকারে নিপা বলে উঠল, আমি নিপা। কেন বলুন তো? বলার সাথে সাথে নিপার দিকে এগিয়ে এসে ঠাস ঠাস করে দুগালে দুটো চড় বসিয়ে দেয়। নিপা অবাক হয়ে যায়, এই মহিলা কেন তাকে মারছে? বাকি এমপ্লয়িরা চুপচাপ নিপার দিকে তাকিয়ে আছে। নিপা লজ্জায় মাথা নিচু করে থাকে। মহিলা বলতে শুরু করে, আমার স্বামীর সাথে তোর কিসের এত লটর পটর? কতদিন থেকে চলছে এসব? আর কোনোদিন যদি শুনি আমার স্বামীর পেছনে ঘুরেছিস, তবে তোকে আমি পুলিশে দেব। আমার সংসারে আগুন দেওয়ার মজাটা বোঝাবো তোকে। এই কথা বলে মহিলা টিস্যু পেপার দিয়ে মুখ মুছতে মুছতে চলে গেলেন। নিঝুম এগিয়ে যায়। মহিলা যা করলো তা ঠিক করলো না। এই যে শুনছেন? লিমা পেছনে ঘোরে। নিঝুম এগিয়ে যায়, বলে, আপনি জানেন কার গালে আপনি থাপ্পড় মেরেছেন? মানে বোঝাতে পারবো না, শুধু এতটুকু কথা স্পষ্ট করে বলতে চাই যে যার গালে থাপ্পড় মারলেন সে আপনার স্বামীর দ্বিতীয় স্ত্রী। মাস 7 হলেও তাদের বিয়ে হয়েছে। আমি নিপার সাক্ষী ছিলাম। বিশ্বাস না হলে সুন্দরগঞ্জ কাজী অফিসে গিয়ে খোঁজ নেন, আর পারলে আপনার স্বামীকে জিজ্ঞেস করে নেবেন। আর হ্যাঁ, আপনি সবার সামনে যা করলেন ঠিক করেননি। আপনার স্বামী যে ওই অভাগী মেয়েটার পেছনে ঘুরে ঘুরে তাকে বাগিয়েছিল সে কথা অফিসের সবাই জানে। এই কথা বলেই নিঝুম চলে আসলো। নিজের ডেস্কে বসে চায়ের জন্য মোহাম্মদ ভাইকে ডাকতে লাগলো। নিপার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। গালে থাপ্পড়ের দাগ বসে গেছে। কোনো কিছুই ভাবতে পারছে না। কি যেন মনে করে সাদা পাতা বের করে কিছু লিখে নিঝুমের হাতে দিয়ে বলল, তুমি আমার অনেক উপকার করেছো। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কখনো দেখা হলে কথা হবে, ভুলো না আমায়। এই কথা বলেই সাইড ব্যাগটা নিয়ে দ্রুত চলে গেল সে। নিঝুম কোনো কিছুই বলার সুযোগ পেল না, শুধু হাঁ করে তাকিয়েই থাকলো। ফোনটা বাজছে রোমান সাহেবের। হাতে নিয়ে দেখে নিপার নাম্বার। কাল বিলম্ব না করে রিসিভ করে। তুমি কি দুপুরে খেতে আসবে? কেন বলো তো? না, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক 1:30টায় চলে এসো, মনে রেখো, ঠিক 1:30টা। কিন্তু কি হয়েছে? টু ফোনটা কেটে গেল। কয়েকবার ট্রাই করেও নাম্বার বন্ধ পেল রোমান সাহেব।
অযথা আর ট্রাই না করে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। লিমা এসেছে, তার দিকে ভ্রুক্ষেপ না করে গাড়িতে বসে পড়ে। লিমা ডাকে, রোমান, জরুরি কিছু বলবে? হ্যাঁ, তোমার সাথে জরুরি কথা আছে আমার। কি বলবে বলো, অফিসে লেট হয়ে যাচ্ছে। নিপা কে? সে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। লিমা অবাক হয়ে তাকিয়ে রইল। স্যারকে দেখে ঠোঁট বাঁকা করে হাসে নিঝুম। লোকটা যে আসলে কি এখনো সে বুঝতে পারেনি। নিপা কি পেরেছিল বুঝতে, নাকি সেও ব্যর্থ ছিল? মনের ভেতর নানান কথা ঘোরপাক খায় নিঝুমের। নিপার দেওয়া খামটা নিয়ে স্যারের রুমে ঢোকে। আসবো স্যার? নিঝুম, আসো আসো। নিঝুম খামটা স্যারের হাতে দিয়ে বলল, সকালে আপনার প্রথম ওয়াইফ এসেছিলেন। কেন? নিপাকে থাপ্পড় মারার জন্য। মানেটা তার কাছেই শুনে নেবেন। আর কোনো কথা না বলে স্যারের রুম থেকে চলে গেল নিঝুম। রোমান সাহেব খামটা খোলে। খামের উপর নিপার নাম লেখা। খানিকটা অবাক হয় সে। হঠাৎ খাম কেন? আরও অবাক হয় যখন খামের ভেতরে সাদা পেজটা পড়ে। রিজাইন দিয়েছে নিপা। মাথা ঘুরতে থাকে তার। কি হচ্ছে এসব? নিপাকে ফোন দেয়, ফোনটা অফ বলছে। মাথায় হাত দিয়ে কি যেন চিন্তা করতে থাকে। লাঞ্চে গেলেই নিশ্চয়ই তার সাথে কথা হবে। সেই আশায় আপাতত দু একটা ফাইল দেখার কাজ শুরু করে। 1টা বাজতে আর বেশি সময় নেই। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে গুছিয়ে নেয় সে। তারপর সোহাগকে বলে, তাড়াতাড়ি কর সোনা, দেরি হয়ে যায় যে। হয়েছে বুবু। বাসায় তালা দিয়ে মালিকের হাতে চাবি তুলে দেয়। তার চোখে জল স্পষ্ট। চাচা, আমার স্বামী আসলে এই টিফিন ক্যারিয়ারটা আর এই চিঠিটা দেবেন, দিলে খুব উপকার হতো। ঠিক আছে মা, ও হয়তো একটু পরেই আসবে। চোখের কোনা বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে তার। এই বাড়িতে কত স্মৃতি, কত খুনসুটি। সবচেয়ে বড় কথা, মা এখানে ছিলেন। বুবু, আমরা কোথায় যাচ্ছি? সোহাগের কথার কোনো উত্তর খুঁজে পায় না সে। তবুও এক বুক কষ্ট চেপে বলে ওঠে, ঘুরতে। কোথায় জানি না ভাই। দুলাভাই যাবে না? না। নিপা আর কোনো কথা বলে না। সোহাগও চুপ করে থাকে। নিপা নিজের পেটের দিকে একবার তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। 1টা বাজতেই রুম থেকে বের হয়ে গাড়ি বের করে নিপার বাসার দিকে যায়। বাইরে থেকে মনে হচ্ছে বাসাটা খালি খালি, অন্যরকম লাগছে। কিছু কি হয়েছে? মনের ভেতর নানান প্রশ্ন ঘুরপাক খায়। ঘরের সামনে যেতেই দেখে তালা ঝুলছে। কোথায় গেল নিপা? খানিকটা অবাক হয়। এমন সময় বাড়িওয়ালা এসে বলেন, বাবা। রোমান সাহেব পেছনে ঘুরে তাকায়। জি চাচা, এই চিঠিটা আর এই টিফিন ক্যারিয়ারটা নিপা দিয়েছে। এই কথা বলেই লোকটা চলে যায়। রোমান নিজের গাড়ির সামনে এসে দাঁড়ায়। চিঠিটা খুলে পড়তে শুরু করে। প্রিয় স্বামী, যখন তুমি এই চিঠিটা পড়ছো তখন আমি তোমার জীবন থেকে অনেকটা দূরে। যেতে না চাইলেও যেতে হচ্ছে গো। আমার জীবনে তুমি গোল্ড কয়েনের মতো। তুমি আসার পর থেকেই আমি বদলে গেছি। সব সময় সাহায্য করেছো, আমায় ভালোবেসেছো। এটাই বা আমার জন্য কম কিসে? আজ যখন তোমার বউ এসে তোমার প্রতি অধিকার দেখালো তখন অবাক হয়েছি। হয়তো সে তোমার জীবনে ভালোভাবেই ফিরে আসবে। একটু সময় দাও তাকে। তোমার মনে পড়ে একদিন আমাকে প্রশ্ন করেছিলে আমি তোমাকে ভালোবাসি কিনা? সত্যি বলছি, আজ আমি তোমাকে ভালোবাসি। আর এটাই আমার জীবনের বড় পাথেয়। কারণ সে ভালোবাসার ফুল আমার পেটের মধ্যে 4 মাস ধরে আস্তে আস্তে বড় হচ্ছে। তাকে কাছে রেখেই বাকি জীবনটা পার করে দেব। তুমি আমার জীবন ছিলে রোমান। খুব মিস করব তোমাকে। আমাকে খোঁজার বৃথা চেষ্টা করো না। আমি হয়তো ভালো থাকবো। আর হ্যাঁ, টিফিন ক্যারিয়ারে তোমার পছন্দের ছোট মাছের চচ্চড়ি, মসুর ডাল আর আলু ভর্তা আছে। শেষবারের মতো খেয়ে নিও আর এই অভাগীকে মাফ করে দিও। ইতি, নিপা। চিঠিটা পড়ে ঝরঝর করে কেঁদে ফেলল রোমান। কি করবে কিছুই বুঝতে পারে না। শুধু এতটুকু বুঝতে পারে তার হৃদয়ের একটা পাশ খালি হয়ে গেছে। ধপাস করে মাটিতে বসে মাথা নিচু করে বসে থাকে কিছুক্ষণ। তারপর গাড়িতে চড়ে রাস্তার ভিড়ের মধ্যে হারিয়ে যায় সে। উদ্দেশ্য তার স্পন্দনকে খুঁজে পেতে হবে, আর সেটা যে কোনো মূল্যেই। আজকের কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।